যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের পোশাক রফতানি বাড়লেও কমছে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ। কারখানার আধুনিকায়নে স্বল্প সুদে ঋণ চান ব্যবসায়ীরা। হঠাৎ ঝিমিয়ে পড়ছে বাংলাদেশ ভারত নৌ বাণিজ্য। ধুবড়ি চিলমারি দিয়ে কমেছে আমদানি রফতানি। বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। হোল্ডিং ট্যাক্স নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের তোলপাড়, এক লাফে বেড়েছে 500 গুণ। নগরবাসীর অসন্তোষ, অংশীজনদের সঙ্গে আলোচনা করে কর নির্ধারণের দাবি। 24 ঘন্টায় শেরপুরে বিদ্যুৎ মিলছে মাত্র 10 ঘন্টা। সীমাহীন দুর্ভোগ, ব্যাহত শিল্প উৎপাদন ও কৃষি সেচ। জেলায় লোডশেডিং নেই দাবি সংশ্লিষ্টদের। এবং কোরবানির সামনে রেখে জেলায় জেলায় পশু মোটা তাজাকরণের ব্যস্ততা। ভারত থেকে আমদানি না হলে ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এসএসসি ও সমমানের ফল প্রকাশ। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো উন্নতি করা যায় না, আর সেজন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে না পারলে তার প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শও দেন সরকার প্রধান। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। আজকে আমি আনন্দিত যে এসএসসি দাখিল, এসএসসিও দাখিল ভোকেশনাল, এই পরীক্ষার 2024 সালের ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল দেখে যে জিনিসটা আমি দেখলাম, অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি। তো এটা একদিকে খুশির খবর। আমি বলবো এটা একদিকে খুশির খবর, কারণ নারী শিক্ষার উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এই মুহূর্তে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং বরিশাল জিলা স্কুলে আছেন শাকিল মাহমুদ। সরাসরি শুরুতে যাচ্ছি তুষারের কাছে। যেহেতু প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে কিন্তু ফলাফল কিন্তু এখন মধ্যে আনুষ্ঠানিকভাবে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে বলাই যায় যে অল্প বিস্তর কিছু সময়ের মধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢাকা এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আসলে ফ্যাক্স এবং অনলাইনগুলোর মাধ্যমে দ্রুত সময়ে ফলাফল পৌঁছে যাবে এবং শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে আসলে আসতে শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমি এই মুহূর্তে যেখানটায় অবস্থান করছি রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে, সেখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষ এরই মধ্যে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য যারা ফলাফল ইচ্ছু রয়েছেন তারা তাদের পরিবার নিয়ে এসেছেন এবং তারা কিন্তু আসলে এটার জন্য কিন্তু খুব খুশি এবং প্রত্যেকেই কিন্তু হাতে মোবাইল নিয়ে আছেন এবং নোটিশ বোর্ড ঝোলার আগেও কিন্তু তারা আসলে চেষ্টা করছেন যে প্রত্যেকের জায়গা থেকে অনলাইনে বা SMS-এর মাধ্যমে যে ফলাফল প্রকাশিত হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকেই চেষ্টা করছেন এবং অনেকে SMS-এর মাধ্যমে হয়তো ফলাফল পেয়েছেন। মানে শিক্ষার্থীদের আমরা যে আবেগ সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া স্কুল কর্তৃপক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কি একটু চেষ্টা করা হয়েছে প্রত্যেকে একটু জায়গাটাকে আনন্দঘনভাবে সাজানোর, আনন্দমুখরভাবে করে তোলার। আমি যে স্কুলটাতে এখন পর্যন্ত অবস্থান করছি সেখানে কিন্তু 780 জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও যদি আরও একটি তথ্য বলতে চাই যে এখন কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় কিন্তু ছাত্রের সংখ্যা তুলনামূলক কম থাকে এবং আরও একটি ব্যাপার হচ্ছে এবার কিন্তু বেশ কয়েক বছর পর করোনা মহামারীর পর কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসের এবার এসএসসি পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল। গত 15 জুন যে পরীক্ষা শুরু হয় তার কিন্তু 60 দিনের মধ্যে যে ফলাফল প্রকাশ করার কথা সেই অনুযায়ী কিন্তু আজকে ফলাফল
সেটা কিন্তু আজকেই প্রকাশিত হচ্ছে। এবং যেহেতু প্রধানমন্ত্রীর কাছে এরই মধ্যে ফলাফল আনার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং 12:30টায় শিক্ষামন্ত্রী কিন্তু একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ করবেন। এই ছিল এখান থেকে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে বরিশালে আছেন আমার সহকর্মী, চলে যাব তার কাছে। আজ কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এবং এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা বিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবকরা এসে কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং সবাই আসলে কখন ফল প্রকাশিত হবে, কখন তারা তাদের সেই কাঙ্ক্ষিত ফল পাবে এটি নিয়ে কিন্তু তারা অপেক্ষায় ধীন রয়েছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালের জিলা স্কুলে এবং দেখছেন যে এরই মধ্যে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের যে মুঠো ফোন আছে তাতে তারা ইন্টারনেটের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে কিন্তু যে ফলাফল আছে সেই ফলাফলটি যদি আগে ভাগে পাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। আমরা কিন্তু দেখছি যে এছাড়া যারা আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে স্বাগত জানাতেও কিন্তু স্কুল থেকেও কিন্তু নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিন্তু ব্যান্ড পার্টি এখানে কিন্তু প্রস্তুত হচ্ছে এবং ফলাফল প্রকাশের পরপরই একভাবে বোঝাই যাচ্ছে যে আনন্দে ফেটে পড়বে পুরো স্কুল প্রাঙ্গণ। এছাড়া যারা আছে এই পরীক্ষার্থী তাদেরকে আসলে তারা যতটা টেনশনে আছেন আসলে ফলাফলটা কখন হাতে পাবেন একই ধরনের কিন্তু আমরা চিন্তার ভাঁজ লক্ষ্য করতে পারছি অভিভাবক এবং শিক্ষকদের মাঝেও। আসলে এই জীবনের প্রথম যারা এই যে SSC পরীক্ষাটি দিয়েছে তাদের ফলাফলে যখনই আসলে প্রকাশিত হবে তারপরই তারা কিন্তু এই মাধ্যমিকের স্তর পেরিয়ে তারা কলেজে গিয়ে পৌঁছবে, তারা ইন্টারে ভর্তি হবে। নানা ধরনের স্বপ্ন তাদের মাঝে কিন্তু আমরা এরই মধ্যে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে এবং এক এক জনের আসলে এক এক স্বপ্নের কথা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, পরিচিত মানুষকে ফোন দিচ্ছে। আমরা দেখছি অনেকেই আসলে মুঠো ফোনে তাদের যে রেজাল্ট আছে সেটিকে খোঁজার চেষ্টা করছে। অভিভাবকরাও আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ফোন দিয়ে জানাচ্ছে এবং সব ধরনেরই কিন্তু স্কুল কর্তৃপক্ষ আসলে যারা উত্তীর্ণ হবে তাদেরকে বরণ করে নিতেও কিন্তু নানা প্রস্তুতি নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। যুক্তরাষ্ট্রের চীন বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি কমলেও আধিপত্য বাড়ছে ভিয়েতনামের। ফাস্ট ফ্যাশন আর ম্যানমেড ফাইবারের পোশাক তৈরির সক্ষমতা বাড়াতে না পারলে অন্য দেশেও কমতে পারে বাজার হিস্সা, এমন শঙ্কার কথাই বলছেন খাত বিশেষজ্ঞরা। এই শঙ্কা থেকে বাংলাদেশকে দূরে রাখতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারে কারখানাগুলোকে যুগোপযোগী করতে স্বল্প সুদের ঋণ সহযোগিতা দরকার বলে জানান শিল্প মালিকরা। ইয়ানুর সিফাতের রিপোর্ট। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার। তবে সেই বাজারে ক্রমে কমছে মেড ইন বাংলাদেশের হিস্সা, বিপরীতে বাড়ছে ভিয়েতনামি পোশাকের কদর। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত $1,807 কোটি মূল্যের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা, যা 2023 সালের একই সময়ের তুলনায় 7.14% কম। দেশটির এই সংকোচনমুখী আমদানি নীতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশে। এক বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে মার্কিন বাজারে তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ 5 দেশের মধ্যে কেবল রফতানি বেড়েছে ভিয়েতনামের, যেখানে সবচেয়ে বেশি 17.5% বেশি কমেছে বাংলাদেশের। এ অবস্থায় খাত বিশ্লেষকরা বলছেন ফাস্ট ফ্যাশনকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে উৎপাদন ব্যবস্থাকে। এটা ফাস্ট ফ্যাশনের ইম্প্যাক্ট এবং যে জায়গাগুলোতে আমাদের সক্ষমতা আর অনেক বাড়াতে হবে, আমরা এই জায়গাগুলোতে অনেক পিছিয়ে আছি। আমরা এখনো পর্যন্ত মার্কেটিং করতে গেলে স্মল কোয়ান্টিটি দেখলে আমরা নিই না। এই অর্ডারগুলো ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ডে এখন বেশি। ভিয়েতনাম তো শুধু এই প্রোডাক্ট, শুধু ম্যানমেড ফাইবার না, তারা কমপ্লেক্স প্রোডাক্টও বেশি করে আমাদের থেকে। গতানুগতিক ধারার থেকে বৈচিত্র্যময় পোশাক তৈরিতে মনোযোগ বাড়িয়েছেন শিল্প মালিকরাও। তবে তারা বলছেন উদ্যোক্তাদের কাটাতে হবে শক্তিশালী ব্র্যান্ডিং মার্কেটিং দুর্বলতা। সেই সঙ্গে কারখানা আধুনিকায়নে স্বল্প সুদে বড় অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। আমাদের এখানে হাইয়েস্ট গ্রিন ফ্যাক্টরি, ম্যানমেড ফাইবারটা আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমাদের এখানে সেরকম কোনো স্পিনিং মিলও হয়নি ম্যানমেড
রেডিমেড ফাইবারের এবং কোনো টেক্সটাইলও হয়নি। সরকারকে বারবার তাগাদা দিচ্ছি যে এগুলো করা দরকার, তো করতে গেলে অনেক ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট আমরা এই 13-14-15% ইন্টারেস্ট দিয়ে কখনোই সম্ভব হবে না। সরকারকে এগিয়ে আসতে হবে। 2024 সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে যুক্তরাষ্ট্রে $175 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এ সময় চীন রপ্তানি করেছে $344 কোটি মূল্যের তৈরি পোশাক, আর ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে গেছে $339 কোটি মূল্যের তৈরি পোশাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নানা জটিলতায় ঢুকছে ভারত বাংলাদেশের ধুবড়ি চিলমারি আন্তর্জাতিক নদী বাণিজ্য। প্রতিবেশী ভারতের সঙ্গে এমনিতেই বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক, এরপরও বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে নিজেদের চাহিদা যোগানের সমস্যায় পড়ে আকস্মিক বন্ধ করে দেয় জরুরি বহু পণ্য। এবার অদৃশ্য জটিলতায় ঝিমিয়ে পড়ছে দুই দেশের নৌ বাণিজ্য। ধুবড়ির নৌবন্দর দিয়ে নিয়ম করে পাথর কয়লা আমদানি রপ্তানি হতো, কিন্তু হঠাৎ করেই তা স্থবির হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে চালু হওয়া ধুবড়ি চিলমারি বাণিজ্যিক নৌবন্দর দিয়ে নামমাত্র আমদানি রপ্তানি চলছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ভূয়সী অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখানো ভারতের ধুবড়ি নৌবন্দর স্থবির হওয়ার পেছনে কারণ খুঁজতে আসামে পৌঁছায় সময় টেলিভিশন। বন্দরে ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার মুখে সময় সংবাদ। এরপর বন্দরের পেছনে ব্রহ্মপুত্র নদের দিকে এগিয়ে যাওয়ার পর দেখা যায় 3টি বাংলাদেশি বার্জ মধ্য নদে চালান নেয়ার অপেক্ষায়। স্থানীয়রা বলছেন, আগে বন্দরে যথেষ্ট ব্যস্ততা থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার পর গুরুত্ব কমেছে। চলমান ডলার সংকট, ভারতীয় জাহাজ মালিকদের অসহযোগিতার মতো নানা কারণে কমে গেছে আমদানি রপ্তানি। এই বছর আমাদের অনেক লসে আছি এক্সপোর্টাররা, কারণ ইম্পোর্টারদের ডলার নেই, যার জন্য আমরা কিছু মাল পাঠিয়েছি, এখনো আমাদের পেমেন্ট ঠিক হচ্ছে না। ইনিশিয়াল স্টেজে আমাদের এখন ব্যবসা বাণিজ্য স্টার্ট হয়েছে, সেই বাণিজ্যটাকে যদি আমরা বেড়াতে যাই বা আরো একটা পিক পজিশনে নিতে চাই, তো রাজনৈতিক সাপোর্ট মাস্ট বি লাগবে। দিন মোটামুটি 10 থেকে 15টা করে এখান থেকে জাহাজ লোড হয়ে চিলমারি হয়ে বাংলাদেশ পৌঁছতো। এখন প্রাইভেট সেক্টর হওয়ার জন্য এখন কম যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চিলমারি ধুবড়ি এই নৌবন্দর চালু হলে এবং এটি কার্যকর হলে আগামীতে প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের কুড়িগ্রামই শুধু নয়, প্রতিবেশী দুই দেশ অর্থনৈতিকভাবে সমানভাবে উপকৃত হবে। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিস্তারিত জানাতে উখিয়ায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 32টি আশ্রয় শিবির রয়েছে, যেখানে 12 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এই রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি এবং রোহিঙ্গারা আসলে কি অবস্থায় আছে, তাদের সব কিছুর অবস্থা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী সদস্যরা যারা রয়েছেন, তারা রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং যিনি জাতীয় সংসদের পররাষ্ট্র সম্পর্কিত স্থায়ী কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন আব্দুল মোমেন। এবং তার পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে সাবেক শিক্ষা মন্ত্রী নুর ইসলাম নাহিদ সহ প্রায় 8 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। তাদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে, যদি বলতে হয় মিয়ানমার উইংসের যিনি প্রধান রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাইনুল কবির সহ বেশ কিছু কর্মকর্তা এরই মধ্যে অবস্থান করছে রোহিঙ্গা ক্যাম্পে। আমরা সকাল 10:30টার দিকে আসলে যেটি লক্ষ্য করেছি, উখিয়ার কুতুপালং ক্যাম্পে আসেন তারা। সেখানে রোহিঙ্গাদের যে ডিস্ট্রিবিউশন যে কার্যক্রম, খাদ্য যে বিতরণ, সেই কার্যক্রমগুলো পরিদর্শন করেন এবং দীর্ঘ সময় সেখানে ছিলেন। সেই পরে এখন ক্যাম্প 5-এ এসেছেন। সেই 5-এ এখন প্রায় 50 জনের অধিক যে রোহিঙ্গা প্রতিনিধি দল রয়েছে, তাদের সাথে বৈঠক শুরু হয়েছে। তাদের বৈঠকের মাধ্যমে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে তাদের কি সমস্যা বা তারা ফেরত যেতে চায় কি না, বা ক্যাম্পে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, সেই বিষয়গুলো আসলে জানতে চেষ্টা করছেন কমিটির সদস্যরা। এবং তারা সেটি আমরা দেখতে পেয়েছি, সেটি নোট করছেন। তারা রোহিঙ্গাদের যে নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা সমাধান দেওয়ারও চেষ্টা করছেন। তবে এখানে যে ক্যাম্প 5-এর
পর তারা যেখানে ট্রানজিট ক্যাম্প করা হয়েছে, যেটি আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন ঘাট হিসেবে পরিচিত, রোহিঙ্গাদের যেখান দিয়ে ফেরত পাঠানো হবে সেই ঘাটগুলো পরিদর্শনে যাবেন। এই কার্যক্রমটি পুরো দুপুর পর্যন্ত চলবে। এরপর তারা কক্সবাজারে যাবেন। সেখানে কক্সবাজারে জেলা প্রশাসন থেকে শুরু করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করবেন। বৈঠকের পর তারা নানা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সবশেষ। দ্বিতীয়বারের মতো তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বেসিসের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রাসেল টি আহমেদ। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে এক অনুষ্ঠানে 2024-2026 মেয়াদে নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সিস্টেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান। সহ সভাপতি প্রশাসন নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়া বেসিসের নবনির্বাচিত পরিচালক হয়েছেন অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান সোহেল। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি খাতের কর অব্যাহতির মেয়াদ বাড়াতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বেসিস সভাপতি। আমার জন্য আসলে এই 2 বছরে ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স যে বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বনির্ভর করা, যদি বিজ্ঞান এজেন্ডাটা সরকারের মাথায় দেওয়া যায়, দেশীয় প্রযুক্তি এবং দেশীয় প্রতিষ্ঠানের প্রাধান্য যেন বেশি দেওয়া হয়। ওই লং টার্ম এজেন্ডা একদিকে যেরকম ট্যাক্স এক্সেমশনের প্রেশার আছে, আবার অন্যদিকে লং টার্ম এজেন্ডায় যাইতে হবে, সেই রাস্তায় হাঁটতে চাই। দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশের বাজারে টানা 4 দফায় বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে 1832 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি নতুন দাম 1,17,282 টাকা। এছাড়া 21 ক্যারেট 1,11,951 টাকা, 18 ক্যারেট 95,907 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 79,339 টাকা। নতুন দাম কার্যকর হয়েছে 12 মে থেকেই। এর আগে টানা 8 বারের স্বর্ণের দাম 10,265 টাকা কমানো হয়। দেখছেন এ সময়ের বাণিজ্য। সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। রোববার প্রথম 10 মিনিটেই প্রধান সূচকে যোগ হয়েছে 32.47 পয়েন্ট। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মতিঝিলে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রথম কার্যদিবসের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছুটা সূচকের উত্থানের মধ্য দিয়ে আসলে চলছে। যদিও গত সপ্তাহের শেষ 3 কার্যদিবস কিন্তু পতনের মধ্য দিয়ে গিয়েছে, যদিও তার আগের 2 দিন অর্থাৎ গত সপ্তাহের প্রথম 2 কার্যদিবস ভালো উত্থানে চললেও পরবর্তী 3 কার্যদিবস কিন্তু আসলে ভালো চলেনি। যদিও সপ্তাহ শেষে কিন্তু বাজার মূলধনে মোটামুটি 1000 কোটি টাকার অঙ্কে লেনদেন দাঁড়িয়েছিল। তো আজকের বাজারের এই মুহূর্তের আপডেট যদি আমরা দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচকটি সেটি 8 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5,666 পয়েন্টে। যদিও অন্য যে সূচকটি অর্থাৎ সরিয়া ভিত্তিক যে সূচক ডিএসইএস সেটি একদমই মাত্র 0.32 পয়েন্ট বেড়ে সেটা অবস্থান করছে 1,242 পয়েন্টে। এবং বাছাই যে সূচকটি ভালো কোম্পানির শেয়ার নিয়ে যে গঠিত বাছাই সূচকটি সেটি আমরা দেখছি এই মুহূর্তে 6 পয়েন্ট কমে গিয়ে অবস্থান করছে 2009 পয়েন্টে। আজকে টাকার অঙ্কের লেনদেন আমরা দেখছি 300 কোটির উপরে লেনদেন হয়েছে এবং টোটাল যে হাওলা অর্থাৎ যে মানে হাত বদল হয়েছে সেই সংখ্যাটি আমরা দেখছি 84,765 এবং আজকের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সেটি সংখ্যাটা আমরা দেখছি 180টি কোম্পানি এবং শেয়ারের দর কমেছে সেই সংখ্যাটা আমরা দেখছি 147টি কোম্পানির, অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ারের দর। আজকে এই মুহূর্তে যেসব কোম্পানির শেয়ারের দর বেড়েছে সেই কোম্পানির
সেই কোম্পানিগুলো আমরা দেখছি যে বেশিরভাগই আসলে একটু তুলনামূলক দুর্বল যে কোম্পানিগুলো সেগুলোর শেয়ারের দরে আসলে বাড়ছে এবং এতেই সার্বিকভাবে বাজারের সূচক কিছুটা বাড়লেও এই মুহূর্তে কিন্তু বিনিয়োগকারীরা পুরোপুরি আস্থা ফিরে পাননি শেয়ার বাজারে। ফলে আমরা দেখেছি গত সপ্তাহে 5,000-এরও বেশি বিএ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে বা শেয়ার বিক্রি করে দিয়ে বিনিয়োগকারীরা চলে গেছেন। এই ছিল শেয়ার বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে। তীব্র লোডশেডিং চলছে শেরপুর জেলায়। 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ মিলছে মাত্র 8 থেকে 10 ঘন্টা। মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন ও কৃষি সেচ। অথচ বিদ্যুৎ বিভাগের দাবি জেলায় কোনো লোডশেডিং নেই। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। অচল হয়ে আছে কারখানা, বিদ্যুৎ না থাকায় বন্ধ উৎপাদন। তীব্র লোডশেডিংয়ের ভোগান্তিতে শেরপুর জেলাবাসী। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুতের লুকোচুরি কিছুটা কম হলেও অন্যান্য এলাকার চিত্র বিপরীত। বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন বাসাবাড়িতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায়। ক্ষোভে বাসিন্দারা বিদ্যুতের নাম দিয়েছে স্বল্প সময়ের অতিথি। গ্রামাঞ্চলের চিত্র আরও ভয়াবহ। সেচ সংকটে কৃষিকাজ ব্যাহত হচ্ছে অভিযোগ স্থানীয়দের। কারেন্ট 24 ঘন্টা মনে করুন যায়, 12 ঘন্টায় মনে করুন অফ থাকে, ফ্যান চলে না, লাইট থাকে না, পোলাফোন লেখাপড়া করতে পারে না, মিল ফ্যাক্টরি চলে না। আমরা এখন বিদ্যুতের নাম দিয়েছি, বিদ্যুৎ আমাদের অতিথি, মাঝে মধ্যে আসে, থাকে না, উনি চলে যায়। কৃষিকাজে বেকার করতেছে, সময় মতো আমরা সেচের পানি দিতে পারতেছি না। তবে শহর গ্রামে তীব্র লোডশেডিং থাকলেও বিদ্যুৎ বিভাগের দাবি জেলায় কোনো লোডশেডিং নেই। চাপাতলি সাব স্টেশন চালু হয়েছে এবং আমাদের সেচ এবং গরম কম থাকায় এবং বৃষ্টি থাকায় লোডশেডিং এই মুহূর্তে অলমোস্ট নাই। শেরপুরে দৈনিক 57 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সময় সংবাদ, শেরপুর। বাংলাদেশের চা শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেড এবার নিয়ে এসেছে ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়াম গ্রিন টির 3টি ভিন্ন ফ্লেভার। চা প্রেমীদের গ্রিন টির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও উপভোগ্য করতে লেমন, জিঞ্জার অ্যান্ড লেমন এবং হানি অ্যান্ড লেমন এই 3টি স্বাদে গ্রিন টি বাজারজাত শুরু করেছে কোম্পানিটি। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ইস্পাহানি টি লিমিটেডের কর্মকর্তা, চিকিৎসক, পুষ্টিবিদ, ক্রীড়াবিদ সহ বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন। এ সময় ভোক্তাদের মানসম্মত চা প্রদানে ইস্পাহানির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ভবিষ্যতে আরও ভিন্ন ভিন্ন ফ্লেভারের চা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দেখছেন এ সময়ের বাণিজ্য। কোরবানির ঈদ সামনে রেখে মৌলভীবাজারে লালন পালন করা হচ্ছে গবাদি পশু। ভালো দাম পেতে গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত খামারিরা। ভারত থেকে গরু আমদানি করা না হলে দেশি খামারিরা ন্যায্য দাম পাবেন বলে আশা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। সুলতান, বিগ বস, আবার কোনোটার নাম পুষ্পা। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে এসব বাহারি নামে লালন পালন করা হচ্ছে গবাদি পশু। মৌলভীবাজারের 7 উপজেলায় গড়ে উঠেছে গবাদি পশুর 5,500 খামার। প্রতিটি খামারেই প্রাকৃতিক পরিবেশে পরম আদর যত্নে পালন করা হচ্ছে গবাদি পশু। চাহিদার কথা ভেবে দেশি ও বিদেশি জাতের ছোট বড় গরু রয়েছে এসব খামারে। 1 লাখ থেকে শুরু করে রয়েছে 10 থেকে 12 লাখ টাকা দামের গরু। এরই মধ্যে অনেক ক্রেতা খামারে এসে আগে ভাগে কিনছেন পছন্দের গরু। প্রবাসী অধ্যুষিত এ জেলায় দিন দিন বাড়ছে কোরবানির পশুর চাহিদা। এটা লাইভ ওয়েট 800 কেজি, এটা অলরেডি 6 লক্ষ টাকা দাম হইছে। গমের ভুসি খাওয়াই, কুড়া খাওয়াই, চলাই না ন্যাচারাল খাবার খাওয়াই বেশি। 70টা মতো গরু রেডি করছি। তো কিছু গরু আমার এখনো বিক্রি চলে, অলরেডি 60টা গরু আমি বেচছি। আজ থেকে 3-4 দিন আগে প্রায় সামথিং 13 লক্ষ টাকার মতন। ভারত থেকে গরু আমদানি করা না হলে দেশি খামারিরা ন্যায্য দাম পাবেন বলে আশা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের। যে সকল সীমান্ত এলাকায় বা আমাদের বর্ডার আছে যেগুলো দিয়ে গরু বাছুর পাস হয়, সেই বর্ডার দিয়ে যাতে গরু বাছুর পাস না হয় একটা নজরদারি ওই এলাকার থাকে, যাতে বাইরে থেকে গরু বাছুর দেশে না আসে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর কোরবানির ঈদের জন্য প্রায় 96,728টি গবাদি পশু পালন করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের পোশাক রফতানি বাড়লেও কমছে বাংলাদেশের। উৎপাদন ব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ। কারখানার আধুনিকায়নের স্বল্প সুদে ঋণ চান ব্যবসায়ীরা।
হঠাৎ ঝিমিয়ে পড়ছে বাংলাদেশ ভারত নৌ বাণিজ্য। ধুবড়ি চিলমারি দিয়ে কমেছে আমদানি রফতানি। বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। এবং হোল্ডিং ট্যাক্স নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের তোলপাড়, এক লাফে বেড়েছে 500 গুণ। নগরবাসীর অসন্তোষ, অংশীজনদের সঙ্গে আলোচনা করে কর নির্ধারণের দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্য। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ছোঁয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।